রেকর্ডার। চিন্তা করেন আমরা ক্লাস 6 থেকে 6ষ্ঠ শ্রেণী থেকে আমরা 10ম শ্রেণী পর্যন্ত আমরা এই যে জ্যামিতি শিখে আসছি, কিন্তু আমাদের আজকে আবার নতুন করে একটা কোর্স করতে হতেছে। তার সমস্যাটা কি? কারণ আমাদের যে সেই সময় যে এই বাহু ও দক্ষিণ বাহু এইভাবে যে আমরা হিসাবগুলা করি, উত্তর বাহু দক্ষিণ বাহু এভাবে হিসাবগুলা না করে জটিল কিছু নিয়মে আমাদেরকে জ্যামিতিগুলা শেখানো হয়েছে। অথবা আমাদের শ্রেণী কক্ষের শিক্ষকরা যাদের এই দায়িত্ব ছিল, ক্লাস টিচার ছিল, জ্যামিতির দায়িত্ব ছিল, তারা অনেক সময় দেখা গেছে যে নিজেরাই উপলব্ধি করতো না এটা আসলে ভূমির মাপজোপ করতেছে। তো এই জন্যই আমাদের জ্যামিতিটা আমাদের কাছে এক জটিল বিষয় হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের এই কোর্সটিতে জ্যামিতি বিষয়টা আপনাদের কাছে খুব সুন্দরভাবে এবং আকর্ষণীয় প্রাণবন্ত ভাবে উপস্থাপনের চেষ্টা করব। তো খতিয়ান কি, আমরা খতিয়ান সম্পর্কে একটু ধারণা দিই, কারণ আপনাদের মধ্যে অনেকে দেখা যাবে এই বিষয়গুলো পূর্ব থেকেই জানেন, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে ওইভাবে জানে না। তো সবার ক্ষেত্রেই আমি বিষয়গুলো সমানভাবে ব্যাখ্যা করতেছি। যারা জানেন তারপরে একটু ধৈর্য ধরেন, আমরা স্টেপ বাই স্টেপ পরের আলোচনাগুলোতে আসব। তো খতিয়ানটা কি? খতিয়ান হচ্ছে যেই পৃষ্ঠায় বা যেই কাগজে বা যে ডকুমেন্টের মধ্যে জমির মালিকের নাম, তারপর তার পিতার নাম, ঠিকানা, এবং সে যে প্লটের মালিক সেই প্লট এবং সেই প্লটের শ্রেণীবিন্যাস, পরিমাণ ইত্যাদি উল্লেখ করে যে একটা ডকুমেন্ট প্রস্তুত করা হয় তাকেই খতিয়ান বলে। এই খতিয়ান গুলো মূলত নির্দিষ্ট ছোট ছোট এরিয়া ভিত্তিক করা হয়। এটাই হচ্ছে অত এটাকে মৌজা বলে। এক একটা মৌজা এক একটা গ্রাম। একটু অপেক্ষা করেন। সাধারণত খতিয়ান গুলা মৌজাওয়ারি হয়। তাহলে প্রত্যেকটা মৌজা আবার কিছু একটা থানার অধীনে থাকে। এটাকে আহ মৌজা নাম্বারকে জেল নাম্বার বলে। তো এই ধরনের আহ, যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে পচ্চা। পচ্চা হলো কি, যখন পৃথক একটি কাগজে এই খতিয়ানের অনুলিপি তৈরি করা হয় তাকে পচ্চা বলে। অর্থাৎ এই খতিয়ানটা ফাইনালি পাবলিশ করার আগে এটা কি সঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য একটা খসড়া প্রস্তুত করে এটা জনগণের হাতে দেওয়া হয়। এটাই হচ্ছে পচ্চা। তারপর আমরা যে বিষয়গুলা জানার চেষ্টা করব যে আমাদের দেশে কয়টা সার্ভে হয়েছিল, সেই বিষয়গুলো আমরা জেনে নিই। এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, আপনারা যদি মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। প্রথম হচ্ছে মগি জরিপ, তারপর হচ্ছে সিএস সার্ভে বা ক্যাডাস্ট্রাল সার্ভে, তারপরে হচ্ছে আরএস সার্ভে বা ডিভিশনাল সার্ভে, যদি এখানে ডিভিশনাল শব্দটা ভুল হয়েছে। তারপর হচ্ছে এসএ জরিপ বা স্টেট একুইজিশন জরিপ, তারপর হচ্ছে পিএস জরিপ, তারপর হচ্ছে বিএস জরিপ, তারপর হচ্ছে সিটি জরিপ, তারপর দিয়ারা জরিপ। এগুলা জরিপগুলো সম্পর্কে আমি আপনাদের সংক্ষেপে একটু ধারণা দিই। মগি জরিপ একদম ব্রিটিশ আমলে হয়েছিল, যখন চট্টগ্রামের কিছু অঞ্চলে যখন মগ রাজারা শাসন করতো, তাদের প্রজাদের থেকে তাদের খাজনা নেওয়ার সুবিধার্থে তারা একটা জরিপ করেছিল। যদিও জরিপে শুধু আহ যদিও শুধু তাদের খতিয়ান প্রস্তুত হয়েছিল, যদিও মাঠে মাপজোপ হয় নাই, জাস্ট কোন এরিয়ায় কে কতটুকু খাজনা দিবে এই ধরনের নির্ধারণের জন্য জাস্ট খতিয়ান তৈরি হয়েছিল। বাট এখানে কোনো তৈরি হয় হাতে কলমে কোনো এখানে সার্ভে হয় নাই। তারপর সরকার এই জরিপ করার সময় একটি নীতি গ্রহণ করে যে প্রতি 30 বছর পর পর একটি জরিপ করা হবে, এই যে মগদের আমলে। তারপর সিএস সার্ভের যেই সিএস যে সার্ভেটি হয়েছে একে ভারত উপমহাদেশের দেশের প্রথম জরিপ বলা হয়। 1888 সালে সাল হতে 1940 সাল পর্যন্ত এই সার্ভে হয়। তাহলে আমরা এখানে স্পেসিফিক একটা সাল পেলাম। সালটা কি? একটু আমি দাঁড়ান, একটু আমি সালটা দেখি। দেখেন এখানে স্পেসিফিক করে আমরা যে সালটা পাইছি সেটা হচ্ছে 1888 থেকে 1840। এই সালটা কিন্তু আপনারা মনে রাখবেন।
যে সিএস জরিপ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল, এটা কিন্তু আপনাদের যখন ভাইবা নিব বা লিখিত পরীক্ষা হবে তখন কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখন যে বিষয়গুলো বলতেছি এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর শীটগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আর আসেন এবার আরএস জরিপ। এই আরএস জরিপ হয়েছে সালটা আহ 1920 থেকে 1930 সাল পর্যন্ত না। আরএস জরিপের হয়তো সালটা ভুল হয়েছে, একটু দেখাই। যেটা আসলে রোশন ভাই, সরি মিয়াজি ভাই, অ্যাড করে জি ভুল হয় না, আপনারটা ঠিকই আছে। এটা ওই আরএস বলতে যেটা হয় যে আপনাদের হুম হুম চট্টগ্রাম হুম, বিভাগে কিছু যেটা আছে জি জি। ওইটা দেওয়া আছে, তো ওভারঅলটা সমস্যা, তো এটা আর কি উনিশশো মানে। আচ্ছা, এখানে সালটা হয়তো ভুল হয়েছে, সালটা হচ্ছে 1924 থেকে 1945 সাল। এখানে হয়তো আপনারা একটু নোটে রাখতে পারেন, 1924 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই জরিপটা হয়েছে। আমি আবার একটু যদি নোট করে দিই তাহলে ভালো হয়। যাই হোক, 1924 থেকে 1924 থেকে, আচ্ছা এখানে এখন আর হাত দিব না, পরে ঠিক করে দিব। 1924 থেকে 45 সাল পর্যন্ত এই জরিপটা হয়। এখন আরেকটা বিষয় সেটা হলো এসএ জরিপ। এসএ জরিপ হয় 1950 সাল থেকে 1956 সাল পর্যন্ত। তারপর পিএস যে জরিপটা সেটাও এসএ জরিপের মতোই, এখানে খুব বেশি ব্যবধান নাই, আমরা পিএস এসএ কি একই হিসাবে ধরে নিই অনেক সময়। এটাও শুরু হয়েছে 1956 থেকে 1962 সাল পর্যন্ত। তারপর এসএ বা পিএস কে সংশোধনীর জন্য আরেকটা জরিপ হয়েছে, সেটা হচ্ছে 1966 সাল থেকে এই জরিপের কার্যক্রম শুরু করা হয়। এখানে আমি যে জিনিসটার জন্য আপনাদের এই এই বিষয়গুলা একটু বর্ণনা করতেছি সেটা হচ্ছে আরএস জরিপ নিয়ে। আরএস জরিপ নিয়ে একটা দ্বন্দ্ব হয়ে যায়, যেমন চট্টগ্রাম অঞ্চলে আরএস জরিপ ধরা হয় এই যে 1924 থেকে 1945 সাল পর্যন্ত যে জরিপটা হয়েছে সেটাকে আরএস জরিপ ধরা হয়। কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এই আরএস জরিপটা ধরে, অন্যান্য অঞ্চলে আরএফ জরিপ ধরে 1966 পরে যে জরিপ হয়েছে, অর্থাৎ এস এর যে সংশোধনী জরিপটা হয়েছে তাকে আরএস জরিপ ধরে। এটার মূল কারণ কি আমি সংক্ষেপে একটু আপনাদের বলে দিই। প্রথমত সিএস জরিপটা যখন চট্টগ্রামের রামু থেকে শুরু হয় সেটা কিন্তু চলমান থাকে। তবে এখানে একটা নীতি গ্রহণ করা হয়েছিল যে একটা জরিপ 15 থেকে 30 বছরের মধ্যে আরেকটা নতুন জরিপ, রিভিশনাল জরিপ শুরু হয়ে যাওয়ার কথা। তো ওই হিসাবে 1924 সালে সিএস সার্ভের রিভিশন শুরু হয়ে যায়। তো যখন চট্টগ্রাম অঞ্চলে সিএস জরিপটা শুরু হয়ে অনেক দূর এগিয়ে গেল, তখন দেখা গেল যে আমাদের তখন আবার 1924 সালে চট্টগ্রাম অঞ্চলে আবার আরএস শুরু হয়ে গেল। কিন্তু তখন দেখা গেল যে আমাদের এদিকে, আমাদের আমি যদি বলি ফেনী, কুমিল্লা, নোয়াখালী এইসব এলাকায় দেখা গেল যে এখনো সিএস এর কার্যক্রমেই শেষ হয় নাই, সিএসটাই চলতেছে। তাহলে এই সময়টাতে তারা কি করছে, এই যে এখন তো চট্টগ্রামে কিন্তু নতুন আরেকটা সার্ভে চলে আসছে, সেটা হচ্ছে আরএস সার্ভে চলে আসছে। তখন আমাদের এইদিকে সিএসটা চলমান আছে। তখন তারা এই চট্টগ্রামের যে নতুন ফরম্যাটটা, ধরেন একটা নতুন ফরম্যাট বাইর হয়েছে, তখন আগেরটার চেয়ে নতুন ফরম্যাটটা সবসময় একটু আপডেট থাকে। ওই হিসাবে কি করলো, এই চট্টগ্রামের সার্ভেটা শেষের পর ফেনী, কুমিল্লা, নোয়াখালী অর্থাৎ অন্যান্য অঞ্চল যেগুলো আছে এগুলাতে যে সিএস এর কাজে ওই চট্টগ্রামের আরএসটাকে ইউজ করা হয়েছে। তো এই জন্য ভেজাল যেটা হয়েছে সেটা হলো আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালীর যেই খতিয়ানটাকে আমরা সিএস বলি সেটা চট্টগ্রাম অঞ্চলে তারা আরএস বলে। তাদের যে সিএস খতিয়ান আছে সেটা কিন্তু অনেক বড় একটা পেজের, প্রায় আমাদের যে সিএস, আমরা যেগুলোকে সিএস বলি সেই পেজের প্রায় অনেক দেখা যায় যে 4 গুণ বড়। তো এভাবে মানে চট্টগ্রামে আরএসটা এখন আমাদের এলাকায় সেটা সিএস হয়ে গেছে। তো এবার অন্যান্য এলাকায় আরেকটা সার্ভে যেটা বেশি ভিন্ন নাম বা অবাক করার ব্যাপার, সেটা হচ্ছে আরেকটা আরএস আছে, সেটা হচ্ছে এসএস জরিপের রিভিশনাল সার্ভে। এসএস জরিপের রিভিশনাল সার্ভে যেটা শুরু হয়েছে 1966 সালে।
এটাকেও আরএস বলে। তো এই আরএসটা কি? এই আরএসটা হচ্ছে এসএ জরিপের ডিভিশন, অর্থাৎ এসএ জরিপের ডিভিশনাল সার্ভে। আর আমরা চট্টগ্রাম অঞ্চলে যেটাকে আরএস বলে সেটা হচ্ছে সিএস জরিপের ডিভিশনাল সার্ভে। তো সুতরাং যারা আমরা আইনজীবী আছি, বিভিন্ন ডিস্ট্রিক্টের খতিয়ান অনেক সময় আমাদের কাছে আসে, তখন একটা কনফিউজিং সিচুয়েশনের সৃষ্টি হয়ে যায়। কেউ বলে এটা আরএস, কেউ বলে সিএস। ইভেন দেশের অন্যান্য অঞ্চলে তো বিশেষ করে যেটা আরএস বলে সেটা হচ্ছে এসএ জরিপের আরএস ভার্সন, মানে রিভিশন ভার্সন। সুতরাং আমরা অঞ্চল ভেদে আমরা গবেষণা করে দেখব আমাদের এলাকায় জরিপটা কত সালে হয়েছে এবং এটা কোন জরিপ, এগুলা থেকেই এবং সালগুলা থেকেই আমরা আমরা বুঝতে পারবো যে এই জরিপটা আসলে প্রকৃতপক্ষে কি নামের জরিপ বা কি নামে হয়েছিল, এটা আমরা বুঝতে পারবো। এই সংক্ষিপ্তে এটা কথা ছিল। আর বিয়ের জরিপ শুরু হয়েছে 1970 সাল থেকে 1990 সাল পর্যন্ত চলছে, এখনো চলমান, এখনো ভুল ত্রুটি অনেকাংশে অনেক জায়গায় এখনো কমপ্লিট হয় নাই, অনেক জায়গায় এই জরিপটা কমপ্লিট হয় নাই, তো এটা এখনো চলমান আছে। তারপর হচ্ছে সিটি জরিপ। সিটি জরিপ আরেক নাম হচ্ছে ঢাকা মহানগর জরিপ। আর এর জরিপের পর বাংলাদেশ সরকার কর্তৃক অনুমতিক্রমে এই জরিপ 1999 থেকে 2000 সাল পর্যন্ত সম্পন্ন করা হয়। তো এই যাবৎ এখনো এই জরিপটি সর্বশেষ ও আধুনিক জরিপ এটি। তবে এটা যে এটা ঢাকা মহানগর জরিপ, সিটি জরিপ, সেটা ঠিক আছে। তারপরে এটা চট্টগ্রামের সিটিতেও এই জরিপটা চলমান আছে। তারপর অন্যান্য মহানগরী এলাকায় এই জরিপটা চলমান আছে। আশা করি এই জরিপটা চলমান থাকবে। আর আর আরেকটা জরিপ, সেটা উল্লেখযোগ্য জরিপ, সেটা হলো দিয়ারা জরিপ। দিয়ারা মানে হচ্ছে দরিয়া, অর্থাৎ সমুদ্র সংক্রান্ত যে জরিপগুলা সেগুলো হচ্ছে দিয়ারা জরিপ। এটা আসলে এটা এই দিয়ারা জরিপের কার্যক্রম কিন্তু একদম ক্যাডাস্ট্রাল সার্ভের আগেও আরম্ভ হয়, 1962 সালে এই জরিপটা আরম্ভ হয়। তারপরেও এই জরিপটা বিভিন্ন এলাকায় সিএস জরিপ হিসেবেও পরিচিতি বা ডিস্ট্রিক্ট সার্ভে বা ডিএস হিসেবেও পরিচিত হয়, অর্থাৎ সমুদ্র এলাকায় এটা দিয়ারা নামে পরিচিত। মূলত এটার যে স্ট্যাটাস, দিয়ারা জরিপের যে স্ট্যাটাস, সেটা হচ্ছে সিএস জরিপের সমমানের বা সমসাময়িক জরিপ বলতে পারি এটাকে। দিয়ারা জরিপটাকে সিএস হিসাবেও ট্রিট করা হয় বা গণ্য করা হয়। তো এই গেল আমাদের জরিপের সংক্ষিপ্ত ইতিহাস। তারপর আমরা দলিল খতিয়ান পরিচিতি ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব কোন ধরনের দলিল, কোন ধরনের খতিয়ান কোনটি, যেমন সিএস কোনটি, বিএস কোনটি, আরএস কোনটি, সব বিস্তারিত আমরা দলিল খতিয়ান পরিচিতি ক্লাসে আলোচনা করব। আজকে জাস্ট আলোচনা করলাম যে কোন জায়গার খতিয়ানকে কি নামে অভিহিত করা হয় বা কোন জরিপের পটভূমি কি ছিল, এটা সংক্ষিপ্তে আলোচনা করলাম। এখন আমরা আমাদের ক্লাসের মূল পার্টে আমরা চলে যাব। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জমির মাপজোপ ভালোভাবে শিখা। ঠিক আছে, জমির মাপজোপটা ভালোভাবে শিখা। তো এই জন্য আমাদের প্রথমত আমাদের জানতে হবে জমিটা কি, জমিটা কি আর জমি কত রকমের হতে পারে, আর এগুলাকে আমরা পরিমাপ করার সময় কোন সূত্র ব্যবহার করব বা কোন সূত্র ব্যবহার করলে আমরা জমিটাকে সঠিকভাবে পরিমাপ করতে পারবো, এই বিষয়গুলো আপনাদের সংক্ষেপে আলোচনা করি। আসেন দেখেন, এখানে আপনারা সাইটটা স্যাম্পল দেখেন। দেখেন এটা একটা আয়তাকার জমি, ঠিক আছে, এটা একটা আয়তাকার জমি। আর এটা দেখেন একটা সামান্তরিক আকার জমি। আর এটা হচ্ছে একটা বর্গাকার জমি। আর এটা হচ্ছে একটা রম্বস আকার জমি। তাহলে আমরা এই যে চতুর্ভুজ আকার জমির মধ্যে এই প্রথমত যে সাইটটা জমি আমাদের খুব পরিচিত সেটা আমরা দেখতেছি। আয়তাকার জমি হচ্ছে যার প্রত্যেক কোণই নব্যকোণ এবং বিপরীত আহ বাহুদ্বয় পরস্পর সমান থাকে, সেটা হচ্ছে আয়তাকার জমি। তো এই আয়তাকার জমির ডেফিনেশনের মধ্যে কিন্তু বর্গাকার জমিও পড়ে যায়। বর্গাকার জমিও প্রত্যেক কোণ 90 ডিগ্রি, আবার বিপরীত বাহুও সমান। তবে আয়তাকার আর বর্গাকার জমির পার্থক্য হচ্ছে এখানে বিপরীত দুটা বাহু সমান সমান থাকে আর এখানে প্রত্যেক বাহু সমান সমান থাকে। আর এখানে খেয়াল করেন এই আয়তাকার যে জমিটা আছে এটা একটা বক্সের মতো।
আমি আপনাদের যদি প্র্যাকটিক্যাল দেখাই, এই দেখেন এটা একটা কি আয়তাকার জমি, দেখেন এটা একটা আয়তাকার জমি, এটা একটা আয়তাকার জমি। তো আমি যখন এটাকে আস্তে এদিকে একটু হেলে দিছি, দেখেন দাঁড়ান, দেখেন এটাকে যখন আমি একটু এভাবে হেলে দিছি, এটা কিন্তু সামান্তরিক আকার রূপ ধারণ করছে। দেখেন একটা জিনিস আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে যান, স্পষ্ট হয়ে যান, দেখেন এটা এখন আয়তাকার পজিশনে আছে। যখন আমি একটু কোণের মান পরিবর্তন করছি, অর্থাৎ একটু হেলে দিছি, মানে একটু হেলে দিছি, তাহলে কিন্তু এখানে কোণের মান পরিবর্তন হয়ে গেছে, জায়গার পরিমাণও কমে গেছে। তো আপনাদের মনে মনে একটা প্রশ্ন হওয়া উচিত, আমি যে এখানে বলতেছি আয়তাকার জমি থেকে এই যখন আমি সমান্তরিকাকার জমি করছি, তখন জমির পরিমাণ একটু কমে গেছে, এটা কি আপনাদের বিশ্বাসযোগ্য হয় কিনা? দেখেন এটার রেজাল্ট আমি আপনাদের এখনই বুঝাই দিচ্ছি। এই দেখেন এটা একটা আয়তাকার জমি, এটাকে আমি একটু হেলাইলাম, তার মানে এটা সামান্তরিকার জমি হইলো। আর একটু হেলাইলাম, তার মানে আরো একটু সামান্তরিকার জমি হইলো। আর একটু হেলাইলাম, দেখেন আর একটু হেলাইলাম, এভাবে হেলাইতে হেলাইতে দেখেন চারটা বাহু যখন সমানে হয়ে গেল, তখন জমির পরিমাণে জিরো হয়ে গেল। তার মানে দেখেন যত বেশি আপনি আয়তাকার থেকে আপনি যত বেশি সামান্তরিকের দিকে বেশি চাপ দিবেন, অর্থাৎ আয়তাকার থেকে যখন সামান্তরিকের দিকে যাবে, তখন কিন্তু জমির পরিমাণ কমে যাবে। এখন আমার সহজ কথা হচ্ছে, এই জমির দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব, সঠিকভাবে পেয়ে যাব। এখন আপনি সামান্তরিক আকার জমিকে যদি এটাকে দৈর্ঘ্য ধরেন আর এটাকে যদি প্রস্থ ধরেন, যদি এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করেন বা এগুলা যদি গড় নিয়ে গুণ করেন, তাহলে আপনি সঠিক ফলাফল জীবনেও পাবেন না। কারণ এই আমাদের যে এক্সপেরিয়েন্স বা প্র্যাকটিক্যাল যে আপনাদের দেখাইতেছি, এটা থেকেই প্রমাণ হয় যে আয়তাকার পজিশন থেকে যত বেশি সামান্তরিক আকার পজিশনের দিকে যাবে, তত বেশি তার জমির পরিমাণ কমে যাবে। সেম এটা আমাদের যে বর্গাকার জমি আছে, সেটা যখন রম্বস হবে, সেক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা হুট করে একটা দৈর্ঘ্য আর প্রস্থর গড় নিলেই আমাদের হিসাব কিন্তু সবসময় সঠিক হবে না। তবে আমরা আপনাদেরকে এই কোর্সে আমরা সবগুলা বিষয় শিখাবো, কিভাবে দৈর্ঘ্যর গড় নিয়ে আপনারা জমি জমা হিসাব করবেন সেই বিষয়টাও আমি আপনাদের আমরা শিখাবো। তারপর এই যে তারপর যেই ক্ষেত্রে আমরা এই গড়ের সূত্র প্রয়োগ না করে জ্যামিতিক সূত্র প্রয়োগ করব, সেই ক্ষেত্রে কি ধরনের জ্যামিতিক সূত্রগুলো প্রয়োগ করব। তারপর হেরনসের সূত্র আছে, যে ক্ষেত্রে আমরা কি করি, একটা চতুর্ভুজকে কয়েকটা ত্রিভুজে ভাগ করি, তারপর সেই প্রত্যেকটা ত্রিভুজের মান বের করে তারপর আমরা সেই জমিটার মোট ক্ষেত্রফল বের করি। বিভিন্ন টেকনিক আছে, সেগুলা কিন্তু আপনাদের এই 10টা ক্লাসের মধ্যেই ধারাবাহিকভাবেই কিন্তু আপনাদের শেখানো হবে। তবে আপনারা ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলো করতে হবে, এবং আমাদের যেই রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডগুলো পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। যেখান দিয়ে বুঝবেন না, ভালো করে অবজারভেশন করবেন। আর আমাদের যে শীটগুলো আছে, শীটগুলো ভালো মতো যদি আপনারা স্টাডি করেন, তাহলে অবশ্যই আপনারা এই যে কোনো ধরনের জমি পরিমাপ করতে পারবেন। এখানে যে আমি আপনাদের 4টা স্যাম্পল দেখাইছি, এগুলা দেখেন, এগুলা হচ্ছে আয়তাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ নিলেই কিন্তু এই জমিটার আপনি ক্ষেত্রফল বের করে ফেলতে পারবেন। এই বর্গাকার জমির সেম দৈর্ঘ্য আর প্রস্থ নিয়েও গুণ করেও আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন, বা একটা বাহুর বর্গ দিয়েও আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন। এই যে সামান্তরিক আকার জমি আছে, এটার সূত্র হচ্ছে লম্ব বাই লম্ব ইনটু লম্ব ইনটু ভূমি, ভূমি ইনটু লম্ব। তাহলে আমরা সামান্তরিক আকার জমিরও ক্ষেত্রফল পেয়ে যাব। রম্বসের ক্ষেত্রেও সেম সূত্র, ও লম্ব পূরণ ভূমি। তাহলে এই ধরনের জমিগুলা আমরা তাহলে পরিমাপ করতে পারবো, জাস্ট ভূমি পূরণ উচ্চতা, এই সূত্রটি দিয়ে এই 4টা শেপের জমি আমরা পরিমাপ করতে পারবো। এখানেও সেম ভূমি ইনটু উচ্চতা দিয়ে গুণ করলে আমরা এই জমিগুলো পরিমাপ করতে পারবো। তারপর যে আরো 4টি শেপ দেখতেছেন, এই 4টা শেপ দেখেন, এটা ত্রিভুজাকার জমি, এটা হচ্ছে ট্রাপিজিয়াম আকার জমি, আর এটা হচ্ছে আপনার বৃত্তাকার জমি, এটা হচ্ছে উপবৃত্তাকার জমি। তো আমাদের দেশে যে সাধারণ জমিগুলো আছে, এই 8টা শেপের বেশি কখনো হয় না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই যে 8টা শেপ দেখতেছেন, আমাদের জমিগুলা কিন্তু এই 8টা শেপের বেশি হয় না। সেজন্যই আমরা শর্টকাটে এই সূত্রগুলো দিয়ে জমি পরিমাপ করতে পারবো। এই সূত্র আর বেশি বেশি জটিল যেই সূত্র ইউজ করতে হবে, সেটা হলো এই ধরনের দ্বিপ আকার জমি যদি হয়,
বা একদম খাল বিল আকার জমি যদি হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু স্পেশাল সূত্র আছে, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সেই সূত্রগুলা পরিচিত করে দিব এবং শিখাই দিব ইনশাল্লাহ। এবার আসুন আমরা কোন ধরনের শেপে কি সূত্র ব্যবহার করব সেটা আমরা এখানে নোট করে দিয়েছি, সেটা আমরা এখানে নোট করে দিয়েছি। দেখেন, এটা হচ্ছে আয়তাকার জমি, এটা হচ্ছে বর্গাকার জমি। তো আয়তাকার জমির সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, বর্গাকার জমি হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ অথবা দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য দিলেও হবে। আর রম্বসাকার জমি হচ্ছে হাইট, হাইট বা উচ্চতা ইনটু ভূমি। এটাকে যে কোনো একটাকে ভূমি ধরেন, তার উপর একটা লম্ব টানলে সেটা হাইট হবে। হাইট মানে হচ্ছে লম্ব বা উচ্চতা। একইভাবে ট্রাপিজিয়াম আকার জমির ক্ষেত্রে প্রথমে আমরা হাইটটা নিব। আর ট্রাপিজিয়াম আকার জমি যেহেতু ট্রাপিজিয়াম আকার জমি যেহেতু দুইটা সমান্তরাল থাকে, দুইটা বাহু যেহেতু সমান্তরাল থাকে, ওই সমান্তরাল বাহু দুটাকে আমরা ভূমি ধরবো। আর ভূমি ধরে এই ভূমি যেহেতু দুটা ভূমি, সুতরাং দুটা ভূমিকে আমরা গড় করে ফেলবো। একটা এ আর বি কে যোগ করে 2 দিয়ে ভাগ দিব, অর্থাৎ সমান্তরাল দুটি বাহুর সমষ্টি ডিভাইডেড বাই 2 ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমির গড় ইন্টু উচ্চতা। ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে এটা। তো এভাবে বৃত্তের সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কয়ার। তো বৃত্তের সূত্র আমাদের কেন লাগে? ওই যে নলকূপ আছে, নলকূপের ক্ষেত্রফল কতটুকু, তারপর একটা গরু যদি একটা দড়ি বেঁধে দেওয়া হয় খুঁটি মেরে একটা গরুকে, সেই যদি ঘুরে ঘুরে ঘাস খায়, কতটুকু ঘাস খাবে তার একটা ক্ষেত্রফল নির্ণয় করা। এই ধরনের ক্যালকুলেশনের জন্য কিন্তু আমাদের সার্ভেয়ারদের এগুলা জানতে হয়। তারপর হচ্ছে উপবৃত্তের সূত্র, যে এই একটা মাঝখান থেকে একটা মাঝখান পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলে অক্ষ। তো এখানে দুটা অক্ষ আছে, একটা এদিক অপোজিটে একটা, তারপর এদিকে একটা। এভাবে দুইটা অক্ষের গুণফলকে 4 দিয়ে ভাগ করে পাই দিয়ে গুণ করলে উপবৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে। তারপর হচ্ছে উপবৃত্তের সূত্র। উপবৃত্তের সূত্র হচ্ছে অক্ষ দুটির গুণফল, এখানেও সেম, দুটো অক্ষ, এটা একটা অক্ষ আর এটা একটা অক্ষ, অক্ষ দুটার গুণফল ডিভাইডেড বাই 4 ইন্টু 5। সমকোণী ত্রিভুজের সূত্র আমরা সবাই জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, এখন গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এখন যদি আপনাদের বলি তাহলে একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন, ঠিক আছে? তখন আমরা কি করব? এই যে হেরনসের একটি সূত্র আছে, সেটার সূত্রটা হচ্ছে s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এ বি সি তিনটা বাহু, তাহলে এস টা কোথায় পাইলাম? এস এর মান হচ্ছে তিনটা বাহু যোগ করলে 2 দিয়ে ভাগ দিলে যা হয় তা হচ্ছে এস এর মান। এভাবে একটা বিষমবাহু ত্রিভুজের মান বাহির করা যায়। এখন একটা বিষমবাহু ত্রিভুজ আমাদের কি দরকার, আমাদের প্র্যাকটিক্যাল কাজে কি কাজে ইউজ হবে? দেখেন, এটা একটা জমি ধরেন, এটা একটা পুরোটা একটা জমি ধরেন, ঠিক আছে? তো এটা এমন শেপ বা এমন পজিশনে আছে, তাকে আমরা হয়তো দেখা গেল ট্রাপিজিয়ামের মধ্যেও ফেলাইতে পারতেছি না, বর্গাকারেও ফেলাইতে পারতেছি না, আয়তাকারেও ফেলাইতে পারতেছি না, সমান্তরিক আকারেও ফেলাইতে পারতেছি না। সুতরাং তাদের সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না। সেজন্য কি করলাম? এটাকে কর্ণ বরাবর একটা লাইন টানে দিলাম। তখন দেখা যাচ্ছে যে এটা দুটা ত্রিভুজ হয়ে গেছে। তো আমরা এখানে বিষমবাহু ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যেমন তিনটা বাহু আছে, এগুলো প্রত্যেক ত্রিভুজেরও কিন্তু তিনটা করে বাহু আছে। তাহলে প্রত্যেক ত্রিভুজের মান যদি আমরা আলাদা আলাদা বের করে ফেলি, তাহলে একটা বিশাল জমির একসাথে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। অর্থাৎ একটা জমিকে কয়েকটা ত্রিভুজে ভাগ করে করে আমরা ত্রিভুজগুলোর মান নিয়ে তারপর যোগ করে আমরা মোট জমির পরিমাণ বের করতে পারবো। যেমন ত্রিভুজ 1, ত্রিভুজ 2, এটা কিন্তু একটা চতুর্ভুজ জমি ছিল, এটাকে ভাগ করে দুইটা ত্রিভুজ বানানো হয়েছে। তারপর প্রত্যেক ত্রিভুজের মান নির্ণয় করে, ক্ষেত্রফল নির্ণয় করে, সব যোগ করে মোট জমির ক্ষেত্রফল জানা যাবে। এইগুলো বিষয়। আর এখানে আমি যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে, আমরা যে সূত্রটা ব্যবহার করি যে কোনো কিছুতে, আমরা যদি ক্ষেত্রফলের কথা মাথায় আসে, তখন আমাদের মাথায় আসে, সবসময় মাথায় আসে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এই জিনিসটা আমাদের সবসময় মাথায় আসে। তো আমি আপনাদের এই গ্রাফের মাধ্যমে বা এই চিত্রের মাধ্যমে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, যখন ক্ষেত্রফল মাথায় আসবে তখন আপনারা সেট করে নিবেন ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কিন্তু আপনার জন্য সব সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? আয়তাকার জমি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা দিলেও সমস্যা নাই। যেমন ভূমি বা বেস আর উচ্চতা, একে যদি আমরা উচ্চতা ধরি, তাহলে দৈর্ঘ্য পূরণ প্রস্থ যে কথা, ভূমি গুণন উচ্চতাও কিন্তু সেই কথা। কিন্তু আপনি দেখেন, এই যে একটা
সামান্তরিক জমি আছে, এখানে আপনি দৈর্ঘ্য ইনটু উচ্চতা দিলে এটা কিন্তু হবে না। দুঃখিত, দৈর্ঘ্য গুণন প্রস্থ দিলে কিন্তু এটা জীবনে হবে না সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি বলেন ভূমি ইনটু উচ্চতা, তাহলে কিন্তু এটাও সূত্র মিলে যায়, হয়ে যায়। রম্বসের ক্ষেত্রেও ভূমি ইনটু উচ্চতা, সেটাও হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও ভূমি ইনটু উচ্চতা, সেটাও হয়। আয়তাকার জমিতেও ভূমি ইনটু উচ্চতা, সেটাও হয়। তারপর ট্রাপিজিয়াম আকার জমিতে বলি যে যদি আমরা গড় ভূমি ইনটু উচ্চতা, তাহলে এটাও হয় গড় ভূমি ইনটু উচ্চতা। একটু টেকনিক খাটাই আমরা ভূমির সামনে গড় নিয়ে আসছি, গড় ভূমি ইনটু উচ্চতা, তাহলে আমাদের ট্রাপিজিয়ামের সূত্রটাও কিন্তু সিদ্ধ হয় এখানে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেখানেও আমরা বলবো ভূমি ইনটু উচ্চতা, তবে সেটাকে আমরা হাফ করে দিব। কারণ দেখেন এটা কিন্তু একটা ত্রিভুজ, দেখেন, আচ্ছা যাক, এবার দেখেন এই যে এই ত্রিভুজের ক্ষেত্রেও দেখেন ভূমি ইনটু উচ্চতা, তার সামনে দিয়ে জাস্ট একটা হাফ আসছে। হাফ আসছে কেন? দুটা ত্রিভুজকে যদি আপনি সমান দুটা ত্রিভুজকে যদি সমান সমান দুটা ত্রিভুজকে যদি আপনি পাশাপাশি মিলাই দেন, অতিভুজ বরাবর যদি মিলাই দেন, এই অতিভুজ বরাবর যদি দুইটা ত্রিভুজকে মিলাই দেন, তাহলে একটা চতুর্ভুজ হয়ে যাবে। চতুর্ভুজ মানে কি? ভূমি ইনটু উচ্চতা। তাহলে চতুর্ভুজের অর্ধেক মানে কি? চতুর্ভুজের অর্ধেক মানে হচ্ছে ত্রিভুজ, আর সেজন্যই ওই ভূমি ইনটু উচ্চতার সাথে একটা হাফ চলে আসছে। তার মানে আমরা ক্ষেত্রফল সমান কি বুঝবো? ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা গেল। এখন আমরা যে পরবর্তী আরেকটা বিষয়, আমরা আপনাদের এখানে আমি ক্লিয়ারলি একটা কথা বলি। আমরা মূলত জ্যামিতিক ভাবে মাপজোপের পক্ষের মানুষ, কিন্তু আহ, পরিস্থিতির কারণে অথবা গ্রামের যেই আমিনরা আছে তারা কিন্তু জ্যামিতিক এত কমপ্লেক্স হিসাব নিকাশ কিন্তু বুঝে না। তাদেরকে যদি সেগুলো আপনি বুঝাতে চান, তাহলে সেটা অনেক সময় অরণ্যের রোদনের মতো হয়ে যায়। তো যেইখানে যেই সূত্র চলে বা যে ভাবধারা চলে, সেই অনুযায়ী আপনি গ্রাম অঞ্চলে সেভাবে আপনি হিসাব নিকাশ করবেন। বেশি কিছু দেখাইতে গেলে কিন্তু আপনার হয়তো আপনার আপনাকেও বুঝবে না, আপনার কাজ সম্বন্ধেও হয়তো বুঝবে না। কিন্তু শহর অঞ্চলে যদি আপনি পরিমাপ করেন, তাহলে আমি বলবো সেখানে গড় পদ্ধতি আহ গড় পদ্ধতি পরিহার করার চেষ্টা করবেন। সেখানে অবশ্যই জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করতে হবে। সুতরাং আমরা যখন আপনাদের শিখাতে আসছি, সুতরাং আমরা গড় পদ্ধতিতে কেমনি হিসাব করবেন, জ্যামিতিক পদ্ধতিতে কেমনি হিসাব করবেন, ত্রিকোণমিতিক পদ্ধতিতে কিভাবে হিসাব করবেন, সবকিছুই আপনাদের শেখানো হবে। তবে শুধু আপনাদের একটু কনসেন্ট্রেশন দরকার। সাপোজ ধরেন এটা একটা জমি, ঠিক আছে? তো গ্রাম অঞ্চলের জমি হলে কি করে, এটার গড় দৈর্ঘ্য নিয়ে আর গড় প্রস্থ নিয়ে কিন্তু এটা ক্ষেত্রফল নির্ণয় করে করে ফেলে। দেখেন গড় দৈর্ঘ্য কিভাবে নিচ্ছে, যেমন নর্থ সাইড বা উত্তর দিকের একটু ফিতা দিয়ে মেপে নিল এই ব্যক্তি। তবে এখানে আরো দুইটা তিনটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার করে নিই। জমির আইলটা আপনি যখন ফিতা বসাবেন, জমির আইলে আপনি জমির আইলের কোথায় থেকে কোথায় ফিতা বসাবেন, এটাই তো একটা ম্যাটার। আপনি কি আইলের একদম প্রথম প্রান্ত থেকে বা একদম প্রথম সীমানা থেকে ধরবেন, না এর নিচের দিক থেকে ধরবেন? সেটা কিন্তু একটা কোশ্চেন অফ ফ্যাক্ট। তো সেজন্য কতগুলো নিয়ম আছে। সাধারণত আপনি যখন কিছুই জানেন না যে আইলের কোথায় থেকে ধরতে হবে, সুতরাং সেখানে আপনার একটা করণীয়, সেটা হচ্ছে আইলের মাঝখান থেকে মাঝখানে ধরবেন। কারণ আপনি খেয়াল করে দেখবেন নকশায় যখন আমরা পরিমাপ করি, কিন্তু তখন দাগের সেন্টার থেকে আমরা গুনিয়াটা বসানোর চেষ্টা করি, দাগের একদম সেন্টার থেকে। তো আপনার যখন কিছুই জানা থাকবে না, তখন আপনি আইলের মাঝখান থেকে মাঝখান বরাবর আপনি হিসাব করেন, ফিতাটা ধরেন, দৈর্ঘ্যটা নেন, প্রস্থটা নেন। একইভাবে আর আঞ্চলিক কতগুলো নিয়ম থাকে, সেটা হচ্ছে হয়তো এই এই জমিটার মালিক, এই আইলের মালিক ধরা গেল এই জমিটার মালিক, ঠিক আছে? আবার সে কি করছে, তার জায়গার মধ্যে সাইড ওয়াল করছে, তার জায়গার মধ্যে এদিকেও সে তার জায়গার মধ্যে করছে, এদিকেও হয়তো দেখা গেল তার জায়গার মধ্যে করে ফেলছে সাইড ওয়াল। তো এখানে দেখা যাচ্ছে কি, এই জমির মালিক তার নিজের জায়গার মধ্যেই সেই আইল টানে দিল বা সাইড ওয়াল করে ফেললো। তো আপনি হিসাবের সময় এখানে কোনো আইল কিন্তু বাদ দিতে পারবেন না। তখন আপনার পার্টিকে জিজ্ঞেস করবেন আপনার আইল কোন দিকে, বা কোন দিকের আইল আপনার, বা ওয়াল যদি হয় আপনি প্রথমে জিজ্ঞাসা করবেন যে এই সাইড ওয়াল কে দিছে, বা এটা কি আপনার? হ্যাঁ আপনার, এভাবে জিজ্ঞাসা করবেন।
আর আমাদের ফেনী অঞ্চলে বা কুমিল্লা অঞ্চলে, বৃহত্তর ত্রিপুরা অঞ্চলের যে হিসাব, সেখানে স্রোতের যেদিকে স্রোত প্রবাহিত হয় সেদিকের আবার যেদিকে আবার স্রোত নেমে যায়, এইদিকে দুটা আইল বাদ দিয়ে দেওয়া হয়। ধরেন স্রোত প্রথম ঢুকেও এই সাইড থেকে, এই ওয়েস্ট এন্ড সাউথ সাইড থেকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম সাইড থেকে স্রোত ঢুকে, আবার বাটা যখন হয় নিচের দিকে পানি যখন চলে যায়, তখনও আবার পশ্চিম আর দক্ষিণ দিকে পানিটা নেমে যায়। এই জন্য আমাদের এলাকায় এই দুটা আইল, পশ্চিম সাইডের আইল আর দক্ষিণ সাইডের আইল দুইটা জমির মালিক ধরে না। জমির মালিক ধরে ওই যে উত্তর দিকের আইল আর পূর্ব দিকের আইল। মানে এই জমির মালিকের আইল দুইটা, সেটা হচ্ছে উত্তর বাহু আর পূর্ব বাহু। এই দুটার মালিক হচ্ছে আর দুটা প্লটের মালিকেরা। এভাবে প্রত্যেক জমিতে আপনি দুটা করে আইল পাবেন। এভাবে যত জমি আছে সবাই দুটা করে আইলের মালিক হবে। তো এইভাবে আঞ্চলিক হিসাব, আপনার এলাকায় আঞ্চলিক হিসাব কি এটা জানার ডিউটি একান্তই আপনার। যে আইল ধরার সময় ফিতা কোথায় ধরবেন, ফিতাটা কোথায় ধরে আপনার টানটা দিবেন এবং কোথায় যাই শেষ করবেন, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন, ধরেন আপনি উত্তর বাহু ফেলেন 60 ফুট 9 ইঞ্চি, তারপর যায় আপনার সাউথ দক্ষিণ বাহু ফাইলেন 62 ফুট 6 ইঞ্চি, তারপর আপনি ফাইলেন পশ্চিম বাহু ফাইলেন, তারপর পূর্ব বাহু ফাইলেন 46 ফুট, তারপর পশ্চিম বাহু ফাইলেন 45 ফুট 3 ইঞ্চি। তাহলে আপনার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আপনার ইঞ্চিটাকে আপনি ফুটে নিয়ে যাওয়া। 60 ফুট তো ঠিক আছে, এখানেও 60 ঠিক আছে। 9 ইঞ্চিকে আপনি 9কে 12 দিয়ে ভাগ দিলে 0.75 পাবেন, অর্থাৎ আপনি 9 ইঞ্চিকে ফুটে নিয়ে গেছেন। একইভাবে দক্ষিণ পাশে যেটা আছে সেটাকে আপনি 6 ইঞ্চিকে আপনি 12 দিয়ে ভাগ দিলেন, তাহলে হয়ে গেল 0.50। এভাবে আপনি সবগুলাকে আপনি ফুট থেকে, ফুট ইঞ্চি থেকে আপনি সরাসরি এটাকে ফুটে নিয়ে যেতে হবে। ফুটে নিয়ে কি করবেন? এই যে গড় করবেন, এই যে বিপরীত বাহুদ্বয়ের যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনি দৈর্ঘ্যের এভারেজ পাইলেন। আর এখানে এই যে আবার এখানে প্রস্থের দিকে বিপরীত বাহু দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলেন, তাহলে আপনি প্রস্থের এভারেজ পেলেন। আর এভাবে আপনি গুণ করার পর যে ক্ষেত্রফলটা পাইছেন সেটা হলো 2811.64 বর্গফুট। আর এটাকে যদি আপনি 435.6 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি শতাংশতে পেয়ে যাবেন। কারণ আমরা জানি 435.6 বর্গফুটে হচ্ছে 1 শতাংশ। তাহলে আমরা ভাগ দেওয়ার পরে কত শতাংশ জমি পেলাম? 6.45 শতাংশ জমি পেয়েছি। এভাবে আপনারা গ্রামের জমিগুলা এভাবেই আপনারা হিসাব করে দিতে পারেন। আহ আসল কথা হচ্ছে গ্রামের জমিগুলা এভাবেই হিসাব করে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে ত্রিকোণমিতির দিকে যাব, তারপর যাই আপনার ভাগবণ্টন ক্লাসের দিকে যাব। তবে আমাদের যে ভাগবণ্টন ক্লাস থাকবে সেখানে আমরা 5 রকমের ভাগবণ্টন দেখাবো, 5 রকমের। গড় পদ্ধতিতে ভাগবণ্টন, ত্রিভুজায়ন পদ্ধতিতে ভাগবণ্টন, তারপর যাই হচ্ছে ত্রিকোণমিতিক পদ্ধতিতে ভাগবণ্টন, এবং আরো সাধারণ 2-1টা নিয়ম আপনাদের দেখাবো। তাহলে আপনার ভাগবণ্টন নিয়ে যদি কোনো সমস্যা হয় সেটা আমরা পরে ক্লাসে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ক্লাসগুলো ওইভাবে সাজাইছি। আপনাদের নলেজ গুলো আমরা বেসিক লেভেল থেকে দিতে দিতে আমরা শেষের ক্লাসগুলো শেষ করব ইনশাল্লাহ। তো জরিপের সাধারণ সূত্র কি পেলাম? তাহলে আমরা এই সাধারণ সূত্র পেলাম গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, অথবা আরো সুন্দর করে যদি বলি গড় ভূমি ইন্টু গড় উচ্চতা। গড় ভূমি ইন্টু গড় উচ্চতা বললেই পারফেক্ট হবে, মানে সাধারণ সূত্রের জন্য। তাহলে এভাবে আমরা দুটা আইলের গড় নিয়ে এভাবে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। সেম ভাবে আমি যদি বলি, এখানে দেখেন যে একটা জমি দেখতেছেন, এটা কিন্তু একটু আঁকা বাঁকা, এটা কিন্তু পুরোপুরি আয়তাকার না বর্গাকার না, একটু আঁকা বাঁকা। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা কি করছি, যে আমাদের হিসাবটা আরো একটু শুদ্ধ করার জন্য আমরা কিছু 3টা করে মাপ নিছি। দেখেন, একটা দুইটা এই দৈর্ঘ্য বরাবর নিছি 120 ফুট 124 ফুট 128 ফুট, অর্থাৎ মাঝখান দিয়ে একটা মাপ নিছি। আবার এখান দিয়েও সেম 90 ফুট, প্রস্থ 90 ফুট 96 ফুট 105 ফুট, আবার প্রস্থ বরাবরও একটা মাপ নিছি 96 ফুট। তো 3টা মাপ যেহেতু নিছি, 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ দিছি। তো এইভাবে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলছি।
তারপর আসেন যে আরেকটা নিয়ম, সেটা হচ্ছে ত্রিভুজায়ন পদ্ধতি। ত্রিভুজায়ন পদ্ধতি দেখেন, এটা একটা জমি, সেম জমি, দেখেন এটা যে সেম জমি, এটাও কিন্তু সেই সেম জমি। তো এই জমিটাকে আমরা কি করছি, এখানে তো আমরা গড় দৈর্ঘ্য গড় প্রস্থ নিয়ে হিসাব করছি, কিন্তু এখানে আমরা যা করছি সেটা হলো এটাকে দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলছি। দুইটা ত্রিভুজে ভাগ করে প্রত্যেক ত্রিভুজের যে ইয়া আছে, এই দৈর্ঘ্য আছে, প্রত্যেক ত্রিভুজের লেন্থ কে আমরা হেরনসের সূত্র প্রয়োগ করছি। এখানে দুইবার হেরনসের সূত্র প্রয়োগ করছি দুইটা ত্রিভুজের জন্য। তো হেরনসের সূত্র কি, এটা কিন্তু আপনাদের জাস্ট আইডিয়ার জন্য একটু আগে বলছিলাম, কিন্তু হেরনসের সূত্র আপনাদের আরেকটু প্র্যাকটিক্যালি আরো বিস্তারিত ভাবে আপনাদের দেখাতে হবে। তো আমাদের এই আজকের ক্লাসে হয়তো আপনাদের এত কিছু দেখাইলে হয়তো আপনাদের অনেকের হয়তো উপলব্ধি হবে না বা বুঝতে পারবেন না, বা আপনাদের কাছে কঠিন হয়ে যেতে পারে। এই জন্য আমরা আজকে বেশি জটিলের দিকে যাব না। তো এই ক্ষেত্রে এই যে আঁকা বাঁকা জমির ক্ষেত্রে, আঁকাবাঁকা জমির ক্ষেত্রে আপনারা কি করবেন সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আপনাদের দেখাবো। তারপর ধরেন নদীর পাশের জমি, ঠিক আছে, নদীর পাশে একটা জমি বাঁক কেটে গেছে, দেখেন একটা জমি কিন্তু বাঁক কেটে গেছে। তো এই জমিটাকে আপনি, এই যে বাঁক কাটা এই জমিটাকে আপনি কিভাবে কয়েকটা অংশে ভাগ করে পারফেক্টলি আপনি পরিমাপ করতে পারবেন সেই বিষয়টাই দেখাবো। তো আপনাদের পরবর্তী ক্লাসে আমরা ত্রিভুজ পদ্ধতিতে কিভাবে জমি জমা হিসাব করবেন সেটা আমরা বিস্তারিতভাবে দেখাবো। এখন আপনাদের একটু ধারণা দিই যে ভূমি জরিপের ক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো আপনাদের দরকার হবে বা যন্ত্রপাতিগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে, সেই যন্ত্রপাতিগুলো নিয়ে একটু আলাপ করি। এটা হচ্ছে গান্টার শিকল বা গান্টার চেইন। দেখেন এটা চেইন, একটা কতগুলা কাঠি আছে, এগুলাকে লিঙ্ক বলে, ঠিক আছে। এই এগুলা এক একটা লিঙ্ক। আগের দিনে কিন্তু এইভাবে এই শিকল দিয়ে পরিমাপ করা হতো, কিন্তু কালের বিবর্তনে এখন জমি মাপার ফিতা আছে, ফিতা দিয়ে এখন জমি মাপে, ঠিক আছে। এই জমি মাপার ফিতাগুলো আমরা সহজে বুঝি, এগুলো হচ্ছে ফুটের হিসাব, কিন্তু এটা হচ্ছে লিঙ্কের হিসাব। লিঙ্কের হিসাব আমরা, আমাদের কাছে জটিল মনে হয় অনেকের কাছে। তো ফুটের হিসাব তো আমাদের সবাই বুঝতে কোনো অসুবিধা নাই। তো এই ক্ষেত্রে আমরা যে ফুটের সাথে কড়ির বা লিঙ্কের যে সম্পর্ক সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো আমার এই পিডিএফটা আপনারা যদি ভালো করে অধ্যয়ন করেন বা এগুলা যদি প্রিন্ট করে আপনি মনোযোগ দিয়ে পড়েন, তাহলে এই যে দুইটা স্কেল আছে, লিঙ্ক স্কেল বা কড়ি, বা আপনার এই যে আরেকটা আছে ফুট স্কেল বা ফিতার কি সম্পর্ক সেটা আপনারা বুঝতে পারবেন। তবে আপনাদের সংক্ষেপে একটু বলি, এক লিঙ্ক হচ্ছে 7.92 ইঞ্চি। তাহলে 1 ফুট মানে কি 12 ইঞ্চি। এক লিঙ্ক মানে 7.92 ইঞ্চি। লিঙ্ক হচ্ছে ওই যে শিকলের যেই এক একটা লিঙ্ক আর কি, এক একটা কড়ি, এটা হচ্ছে 7.92 ইঞ্চি। আর 1 ফুট মানে আমরা কি জানি, 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি। আজকে জাস্ট এইটুকু জানেন যে ফুট থেকে শিকলের, 1 ফুট থেকে এক লিঙ্ক হচ্ছে বা টু থার্ড মানে 3/2 ভাগ। 1 ফুটের 3/2 ভাগ হচ্ছে এক একটা কড়ি, এতটুকু জানেন। তারপর যে আমরা নকশায় যে মাপজোপ করি, সেটা না নকশা মাপজোপ করার যে প্রথম আমাদের যে অস্ত্রটা আসে সেটা হলো গুনিয়া স্কেল। এটা 2 ইঞ্চিতে থাকে, আর এটা ফুটের হিসাবে থাকে না, এটা থাকে কড়ির হিসাবে। এই নিচের দিকের প্রত্যেক ঘর থেকে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব হচ্ছে 10 লিঙ্ক করে, আর উপরের দিকে এক ঘর থেকে আরেক ঘরের দূরত্ব হচ্ছে 20 লিঙ্ক করে। এভাবে এখানে 2 ইঞ্চিতে 1000 লিঙ্ক থাকে, আর 1 ইঞ্চিতে হচ্ছে 500 লিঙ্ক। এভাবে কত লিঙ্ক হয়েছে সেটা হিসাব করা যায় এই গুণিয়া স্কেলটি দিয়ে। আর যারা মনে করেন এই যে গুণিয়া স্কেল আমি বুঝি না, এটা কঠিন লাগে, তাহলে আপনি ফুট স্কেল ব্যবহার করতে পারেন। এটা প্রতি গড় 10 ফুট করে আপনি নকশার উপর রাখলেন, আর সেটা আপনি যদি নকশার উপর রাখেন সেটা প্রত্যেক গড় মানে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব হচ্ছে 10 ফিট করে। তবে এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের ক্ষেত্রে এই স্কেল গুলার মান 10 ফিট করে। এখন যদি স্কেলের মান যদি বেশি কম হয়, সেখানে কিন্তু 10 ফুট আর 10 ফুট থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তার মানে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল। 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল কি, এটা আমরা আরো আলাপ করব, আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আলাপ করব। আমি সংক্ষেপে তারপরেও বলি, 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের অর্থ হচ্ছে 16 ইঞ্চির একটা কাগজের মধ্যে আপনি পুরো 1 মাইল
1 মাইল আপনি ড্রয়িং করছেন 16 ইঞ্চি একটা কাগজের মধ্যে, এটাই হলো 16 ইঞ্চি 1 মাইল স্কেল। ওই 1 মাইল যদি আপনি 16 ইঞ্চির কাগজে ড্রয়িং করেন, ওই কাগজের উপর যদি আপনি এই স্কেলটা রাখেন, তাহলে আপনার এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব 10 ফিট করে পাবেন। ঠিক আছে, এভাবে এখানে এভাবে অনেকগুলা দাগ কাটা থাকে। আর এটা হচ্ছে ডায়াগোনাল গান্টার স্কেল। এটা দিয়ে আপনি এক নকশার উপর আপনি এই স্কেলটা রেখে, স্বচ্ছ স্কেলটি রেখে আপনি 1 লিঙ্ক 2 লিঙ্ক পর্যন্ত অ্যাকুরেট ভাবে মাপতে পারবেন। এখানে যখন আপনি মাপবেন তখন 5 লিঙ্ক 10 লিঙ্ক করে হিসাব করতে হয়, কিন্তু এখানে আপনি এক্স্যাক্টলি 1 লিঙ্ক 2 লিঙ্ক করেও হিসাব করতে পারবেন। এই গ্রাফ স্কেলটা এটা প্রফেশনাল সার্ভেয়াররা ইউজ করে। প্রফেশনাল সার্ভেয়ার যারা ডিপ্লোমা সার্ভেয়ার তারা এই স্কেলটা বিশেষত ইউজ করে। এটাকে আবার একর কম্বো হিসেবেও ইউজ করা যায়। আবার এই যে আবার এটা আলাদাভাবে একর কম্বো পাওয়া যায় মার্কেটে। এটা দিয়েও আপনি একটা জমি আনুমানিক কত পরিমাণ আছে বা কতটুকু জমি আছে তার একটা ধারণা পাবেন এই স্কেল দিয়ে। তারপর হচ্ছে টি স্কেল। আপনার যদি মাঠে বা আইলের উপর যদি লম্ব তৈরি করা লাগে, তাহলে এই স্কেল দিয়ে আপনি সহজে লম্ব টান দিতে পারবেন বা লম্ব বানাইতে পারবেন উচ্চতা নির্ণয়ের জন্য অথবা বাঁক বন্টনের জন্য। যে জন্যই হোক, আপনি টি স্কেলটা দিয়ে এখানে দেখেন 90 ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল করা আছে, তো এটা দিয়ে লম্ব বানানো সহজ। এই অপটিক্যাল স্কোয়ার যেটা আছে, এটা আসলে 45 ডিগ্রি কোণে দুটা কাঁচ থাকে, এগুলার কাজ হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করে দেওয়া। তাহলে একই সাথে আপনি এটাতে কয়েকটি ব্যবহার আছে, সেটা হলো 90 ডিগ্রি কোণ তৈরি করা, আইল সোজা করা, তারপর লম্ব তৈরি করা, এগুলো হচ্ছে এটার কাজ। তারপর ডিভাইডার। ডিভাইডার হচ্ছে আপনার স্কেলটা যদি স্বচ্ছ না হয়, তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে প্রথমে এই নকশার উপর আপনি ডিভাইডার ধরবেন, তারপর এই ডিভাইডারটা তুলে আপনার গুনিয়ার উপর রেখে আপনি হিসাব করবেন যে কতটুকু পরিমাণ। আর এটা অনেক সময় সার্ভেয়াররা নতুন নতুন জায়গায় চলে গেলে সার্ভেইং এর কাজে অনেক সময় দিক নির্ণয় করতে তাদের অসুবিধা হয়, উত্তর দিক কোন দিকে সেটা জমি পরিমাপের ক্ষেত্রে উত্তর দিক নির্দেশ করা থাকে। নকশার হেডিং এর মধ্যে এটা উল্লেখ করা থাকে যে উত্তর দিক কোন দিকে, মৌজার দিকে। তো সেই ক্ষেত্রে সার্ভেয়াররা যদি হিমশিম খায় নর্থ সাইড কোন দিকে, তো সেই ক্ষেত্রে এই ডিভাইসটা তাদের খুব কাজে আসে যে উত্তর দিক নির্ণয় করার জন্য। তারপর যে ডিভাইসটা দেখতেছেন সেটা হচ্ছে লেজার ডিস্টেন্স মিটার। এই ধরনের ডিভাইসগুলো দিয়ে খুব সহজে জমির দৈর্ঘ্য নির্ণয় করা যায়। অর্থাৎ যে জায়গায় আপনি লাইট, একটা লেজার লাইট আছে, একটা লাইট বের হয় যখন পাওয়ার বাটন প্রেস করা, একটা লাইট বের হয়, এই লাইটটা যেখানে বাধা পাবে সেখান থেকে সে দৈর্ঘ্যটা নিয়ে নিবে। তো একইভাবে একটু হাই ডেফিনিশন বা 600 মিটার দৈর্ঘ্য, বেশি দৈর্ঘ্য নেওয়ার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে এই ডিভাইসটা ব্যবহার করা হয়। এটার সুবিধা হচ্ছে কি, এটা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এটা দিয়ে পরিমাপ করা যায়, হোক রোদ বৃষ্টি বর্ষা, যে কোনো পরিস্থিতিতে এটা দিয়ে পরিমাপ করা যায়। আর এটা দিয়ে কড়া সূর্যের আলোতে কিন্তু মাপ নেওয়া যায় না, কারণ এটা থেকে যে লাইটটা বের হয় কড়া সূর্যের আলোতে, দেখা যায় এই লাইটটা কড়া সূর্যের আলো শোষণ করে ফেলে অনেক সময়। এই জন্য রোদের আলোতে এই লাইটটা কম দেখা গেলেও কিন্তু এই যে এই লাইট টেলিস্কোপ মিটার, এটা কিন্তু রোদের আলোতে ভালোই কাজ করে, সমস্যা হয় না, অনেক দূর থেকে ডিস্টেন্স নেওয়া যায়। তারপর যে ডিভাইসটা আছে সেটা হলো টোটাল স্টেশন। এটা হচ্ছে সভ্যতার বিবর্তনে এক অনন্য ডিভাইস। এটা দিয়ে আপনি একই সাথে আপনি লেভেলিং করতে পারবেন বা সমতল করতে পারবেন। একই সাথে আপনি প্রত্যেক এক জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি একটা জমির প্রত্যেক আইলের মান বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আর এখান থেকে আপনি পয়েন্ট পয়েন্ট করে যদি আপনি আইলের মানগুলা নেন, সেটা আপনি কম্পিউটারে ঢুকাইয়া এখান থেকে কম্পিউটারে ঢুকাইয়া অটোমেটিক্যালি আপনি অটোকেটে জমির পরিমাণ অ্যাকচুয়ালি কতটুকু আছে সেটাও আপনি বাইর করে ফেলতে পারবেন। তো এটা মূলত থিওলাইট নামেই আগে পরিচিত ছিল, কিন্তু এটার আপডেট হতে হতে এটাকে এখন যে মাত্রা দেওয়া হয়েছে এটার নাম এখন টোটাল স্টেশন। অর্থাৎ এটা জরিপ কাজে মানে সবচেয়ে ব্যবহৃত এবং সবচেয়ে ব্যয়বহুল যন্ত্র হচ্ছে এই টোটাল স্টেশনটা। তো এটা ছিল আপনাদের জন্য আমাদের প্রথম ক্লাস। আজকে আমাদের ক্লাসে আপনাদের ধারণা দেওয়া এবং বেসিক যে বিষয়গুলো আছে সেগুলা পরিচিত করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো আমাদের সামনের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেই সম্পর্কে আপনাদের সংক্ষেপে বলি। আমরা আপনাদের একটা বা দুইটা ক্লাসের মধ্যে আপনি
যে মাপজবের কাজটা করতে যেখানে আপনার স্ক্রিনটা অফ করে দিই, মাপজবের কাজ করতে যেখানে আপনার আহ, একটা দৈর্ঘ্য প্রস্থ অথবা ভূমি উচ্চতার গড় নিতে যেখানে আপনার 20 মিনিট সময় লাগবে বা 10 মিনিট সময় লাগবে বসে বসে, সেই কাজটা আপনি কিভাবে মাত্র 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে সলভ করবেন, এটা এই জন্য কিছু মোবাইল অ্যাপ আছে। সেই অ্যাপগুলোর পারফেক্ট ব্যবহারগুলো আমি আপনাদের দেখাবো এই কোর্সে, ডিজিটাল ক্লাসের মধ্যে। তারপর আপনি নকশার উপর আপনি ছবি তুলে কিভাবে আপনি নকশার মধ্যেই আপনি হিসাবটা করে ফেলবেন, বা ডিজিটাল পদ্ধতিতে হিসাবটা কিভাবে করবেন ইমেজ মিটার সফটওয়্যার দিয়ে, সেটাও আপনাদের সাথে আলোচনা করব এই কোর্সে। একই সাথে অটোক্যাডের মাধ্যমে কিভাবে আপনি ট্রেসিং করবেন এবং আপনি কিভাবে অটোক্যাডের মাধ্যমে বাহুগুলার মান নির্ণয় করবেন বা জমির পরিমাণ অ্যাকচুয়ালি কতটুকু আছে সেটা জানবেন, সেটাও কিন্তু আমি আপনাদের একটা ক্লাসের মধ্যে সেটাও দেখাই দিব, বেসিকটা দেখাই দিব। এছাড়া ভূমি ভাগ বন্টন করা কিন্তু সার্ভেয়ারদের জন্য বিশাল একটা কঠিন কাজ, অনেক সময় গড় পদ্ধতি ইউজ করে। তো আমি আপনাদের ক্লাসগুলোতে কিছু টেকনিক শিখাবো, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনারা আহ, যে ক্ষেত্রে গড় পদ্ধতিতে ভাগ বন্টন করতে আপনাদের ঘন্টা 2 ঘন্টা লাগবে, সেক্ষেত্রে এই টেকনিকটা ব্যবহার করলে আপনারা ত্রিকোণমিতিক সিস্টেমে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে 20 মিনিট 15-20 মিনিটের মধ্যেই আপনারা একটা জটিল জমিকে আপনারা ভাগযোগ করে ফেলতে পারবেন অনিয়মিত আকার জমিকে। তো এই ধরনের স্পেশাল কিছু ক্লাস থাকবে। তার উপর আপনারা ত্রিকোণমিতিক পদ্ধতি যে সকল বিষয়গুলো আছে, সাইন থিটা কস থিটা, বিভিন্নভাবে আপনারা যেভাবে কোণের মান নির্ণয় করে আপনারা কিভাবে ভূমির মান বের করবেন, ভূমি জরিপ করবেন, বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ক্লাসের সিলেবাসে রাখছি এবং এগুলা গুছাইয়ে রাখছি যাতে 10টা ক্লাসের মধ্যে আপনাদের বেসিক ফাংশন গুলা দিয়ে দিতে পারি, আপনাদের জিনিসটা আপনাদের আয়ত্তে নিয়ে আসতে পারি। তো এই ছিল আজকের মতো আমাদের ক্লাস। আপনারা শিটগুলো প্রিন্ট আউট করে হোক বা মোবাইলে যেভাবে পিডিএফ গুলো স্টাডি করে হোক, কি বুঝাতে চাচ্ছি আমি বা কি আপনাদের আজকে লেকচারটা দিছি, আপনারা এই পিডিএফ গুলো ভালো করে স্টাডি না করলে হয়তো জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা পিডিএফ গুলো আরো আগে দেওয়ার চেষ্টা করব। তো আজকে সবাই জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের এই কোর্সটি করতে আগ্রহী তারা খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন বা ভর্তি হয়ে যান। তো এই মুহূর্তে আজিম ভাই যদি আমাদের সাথে থাকে তাহলে তাকে আসার জন্য বা কিছু বলার জন্য অনুরোধ করব। মিরাজি ভাই বলেন। জি আজিম ভাই আছেন? জি শুনলাম জি, ইনশাল্লাহ আজকে আছি। আমাদের ক্লাস এবং যারা আমাদের আজকে জয়েন করছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, আর ওনারা যদি কোনো প্রশ্ন করে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্ভয়ে এবং নিঃসংকোচে আপনারা প্রশ্নগুলো করবেন, আপনাদের ওয়েলকাম। সেটাই, যারা অংশগ্রহণ করছে আমাদের কোর্সটা তো এখানে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যদি যাদের সার্টিফিকেটের প্রয়োজন তারা অবশ্যই একটু মনোযোগ সহকারে পড়বেন, যেহেতু আপনাকে একটা লিখিত পরীক্ষা এবং কিছু ভাইবা উত্তর দিতে হবে। আর যাদের আসলে সার্টিফিকেট প্রয়োজন নাই তারা যতটুকু জানা প্রয়োজন ততটুকু জানলেই তো চলবে। তো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় সারা দেশে বিভিন্ন জমি জমার একক আছে, যদি আপনি আমিন হিসাবে মাপজোক করতে চান, সরকারি দলিল খতিয়ান এক প্রকারে পাইতে পারেন, আঞ্চলিক নাম পাইতে পারেন, তো সেগুলো কিভাবে একসাথে কম্বাইন করে দেখা যায় পড়া যায় সেগুলো ট্রাই করব ইনশাল্লাহ। তো যাক, আসলে আগামী দিনের ক্লাসগুলো আশা করি আরো চমৎকার হবে এবং আমরা আরো ধৈর্য সহকারে নিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। জি, নাহিদ ভাই মনে হয় কারো কিছু কোনো বলতে প্রশ্ন? চায়। জি নাহিদ ভাই আপনি আনমিউট করেন, আনমিউট স্যার করে একটু কথা বলতে হবে। হ্যালো। জি 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 জি, জি আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম। আহ, আচ্ছা স্যার ভাই, আমি ওই একটু কথা কোর্সে যেটা বলতে চাই যে একজনকে আজকে আনমিউট করে দেন, একজনকে, নূর হ্যাঁ ইসলামকে হ্যাঁ হ্যাঁ, আনমিউট করে দেন। নূর আলম ভাই আপনি বলেন। হ্যালো, আজকে যে ক্লাসটা হলো, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ রুহুল আমিন ভাই, কে বলতেছেন একজনে বলেন। আমি বলতেছি নুর আলম ভাই যে আজকে যে প্রথম ক্লাস হলো, দ্বিতীয় ক্লাসটা কবে হচ্ছে? শনিবারে বিকালে, শনিবারে সন্ধ্যা রাত 8টা আর কি, যেটা আমাদের শিডিউল করা আছে। ক্লাসটা গুলো আমার খুব ভালো লাগলো, বুঝছেন? জি তো
আশা করি দেখি ক্লাসগুলো করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকেন, আমরা নতুন কিছু শিখাবো ইনশাল্লাহ, যেটা আপনি প্র্যাকটিক্যালি আপনাদের আমরা এই বিষয়গুলো এমন ভাবে শেখানোর চেষ্টা করব আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা পাবেন। এই যে আপনাদের এবার হতাশ হওয়ার কোনো কারণ নাই, যে প্র্যাকটিক্যাল জিনিস প্র্যাকটিক্যাল না করলে তো হয় না। আর আমরা গ্রাফিক্স এর মাধ্যমে ওইভাবেই শেখানোর চেষ্টা করব। পরবর্তী ক্লাসগুলো যদি আপনারা অ্যাটেন্ড করেন তাহলে বুঝতে শিডিউলটা পারবেন। দেওয়া যাবে না? জি যাক, ভাই, ওনার আপনার লাইনে নেটওয়ার্ক মনে হয় ডিস্টার্ব আছে। ওনার নেটওয়ার্ক সমস্যা, ওনাকে আনমিউট করে দেন, জি ভাই। মুট করে রাখুন। জি ভাই, আর কেউ প্রশ্ন করলে করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম সালাম। জি, আমি নাদিম বলছিলাম। আমি কোর্সটা আসলে অ্যাটেন্ড করছি, মানে আমি রেজিস্ট্রেশন করে অ্যাটেন্ড করছি। তো আসলে আমি মূলত আমার মানে এই কোর্সটা করার মূলত টার্গেট হচ্ছে কি, যে আমার বাবা মারা গেছে তো খুব রিসেন্টলি। তো সেই ক্ষেত্রে আমাদের একটু জমি জমা নিয়ে সমস্যা হচ্ছে, এবং আমি আসলে দলিলপত্র দেখেও বুঝতে পারতেছি না আসলে কোন জমিটুকু কি, বা কোথায় কিভাবে কার সাথে কথা বলতে হবে, এই বিষয়গুলো বোঝার জন্য আসলে কোর্সটা করতেছি। আমি আসলে একটু জানতে চাই যে আমি কি কোর্সটা করার পরে মানে আমি আমার দলিলগুলো দেখেই কি আমার জমির বিষয়গুলো সবকিছু একটা ধারণা পেয়ে যাব, এবং কোথা থেকে কি আছে এই বিষয়গুলো তো জানতে পারবো, তাই না? জি আজিম হ্যাঁ, ভাই, হ্যাঁ, আসলে নাদিম ভাই, এই যে কোর্সটা, এটা শুধুমাত্র আপনার আমিনশিপের উপর, তার মধ্যে বেসিক ধারণা পাবেন। এটার মধ্যে তো বেশিরভাগ ধরেন যে আপনি জমি কিভাবে মাপবেন, যন্ত্রপাতি আছে, এগুলো আপনি আসলে যে জিনিসটা জানতে চাচ্ছেন, ওইটার জন্য আমার কিন্তু একটা পৃথক কোর্স ছিল, যেটা মোটামুটি 5টা ক্লাস হয়ে গেছে, যে আপনার দলিল খতিয়ান পরিচিতি, মালিকানা যাচাই সংক্রান্ত বিষয়, যেখানে হ্যাঁ, আমাদের হ্যাঁ। এই যে নাহিদ ইসলাম ভাই অলরেডি যেখানে সংযুক্ত আছে। তো জি, জি, আপনি জি। যে যদি এখন এইটার মধ্যে আপনি জমি মাপা সংক্রান্ত যা কিছু আছে এবং একটা বেসিক ধারণা পাবেন। এখন আপনার যে সমস্যাটা, মানে আপনি কোথায় কোন জমি কোন দলিল, সেটার জন্য হ্যাঁ। যদি হয় তাহলে আমাদের ওই ক্লাস তো 5টা শেষ হয়ে গেছে, আর 4টা আছে, না হলে নভেম্বরে আমরা আবার করে শুরু করব, সেটাতে জয়েন করতে পারেন। তো বুঝছেন? নাদিম নাদিম ভাইয়ের জন্য আমার যে শাসন আছে, আমাদের দলিল খতিয়ান পরিচিতি নিয়ে বা দলিল নিয়ে হুম। একটা ক্লাস আছে স্পেশালি, সেটা অবশ্য আজিম ভাই নিবেন। ও তাহলে এই আপনি ক্লাসের মধ্যে হ্যাঁ শিডিউলটা দিয়ে শিডিউলটা দিয়েন আছে, তাহলে আছে আমাদের সিলেবাসের মধ্যে আছে ইনশাল্লাহ, একটা ডেট করে তাহলে ওই চলবে, সমস্যা হ্যাঁ নাই। হ্যাঁ, নাদিম ভাই হতাশ হওয়ার কিছু আমি নাই। আমি না, আমি কিন্তু পরবর্তীতে ফোন করে জেনে পরবর্তীতে নিয়েছিলাম ভর্তি হওয়ার পর- আগে। জি। পরবর্তীতে ক্লাসগুলোতে আপনি যে দলিল লিখনের যে কোর্সটা আছে ওটাতে আপনি যদি শিখেন তাহলে স্পেশালি এটার এক্সপার্ট হওয়ার জন্য শিখবেন। আর এখানে আমরা একটা ক্লাস নিব জাস্ট দলিল পরিচিতি বা খতিয়ান পরিচিতি একটা ক্লাস। ওই ক্লাসটা থেকে আপনি বেসিক আইডিয়া নেবেন বা আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে, ডে বাই ডে আপনি বুঝতে পারবেন, মানে ওই বেসিক জিনিসটা আপনাদের দেওয়া হবে আশা করি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি, মোটামুটি তো শেষ নাকি? আর কেউ কিছু বলবেন? তা আজিম আজিম ভাই, ভাই, আমি কিছু বলতে পারবো? অনুমতি জি, দিবেন ছোট্ট বলেন করে? বলেন বলেন। আচ্ছা, আমি তো আপনার পুরনো স্টুডেন্ট। এনিওয়ে, জি, এখানে আসছি, জয়েন করছি শেখার জন্য। ওই প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যাপারে আসলে এই সিস্টেমটা কি জানা, আর কিছু না। থিওরি নলেজ তো মোটামুটি অনেক কিছু পাচ্ছি। হ্যাঁ, আমি কথাটা তো তো বলবো। বুঝলাম। একে তো হচ্ছে কি, যে নর্মালি যারা সার্ভেইং করায়, ফিজিক্যালি যারা ক্লাস করায় না, ওনারা হয়তো টোটাল ক্লাসে একটা বা দুইটাই শুধু প্র্যাকটিক্যাল ক্লাস করায়, যে সরেজমিনে মাঠে নিয়ে যায় মাপে। বাকিগুলা কিন্তু ওই অনলাইনে আপনি যেরকম করতেছেন না, ওই একই, শুধু একটা বা দুই দিন ও, একদিন নিয়ে বাস্তবে দেখায় দেয়। তবে এখন যেহেতু ডিজিটাল যুগ, আপনি বুঝেন, আপনার ফিজিক্যালি যে জিনিসটা আপনি করবেন ওইটা এখান থেকে আমরা সম্ভব, সমস্যা নাই। আর আচ্ছা, আপনার যদি সার্টিফিকেটের যদি প্রয়োজন হয়, আমি আপনাদের ডিটেল দিয়ে দিচ্ছি। মানে আপনি যে কোর্সটা করলেন, প্লাস জি, সাথে সাথে যদি আপনার যে আপনার একটা আমিনশিপের সার্টিফিকেটও থাকলো, তো হুম। তাহলে একরকম। আর যদি মনে করেন যে না, আমি শুধু শিখবো, আমার সার্টিফিকেটের দরকার নাই, তাহলে খরচটা কম আছে, আমি আপনার এই আটা দিয়ে দিচ্ছি কারণ এখন। আমার আমার শেখাটা জরুরি ভাই। জি জি, সমস্যা নাই ইনশাআল্লাহ। ফার্স্ট ডাজন্ট ম্যাটার। ওকে, ওকে, সমস্যা জি, নেই। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। জি মেজি ভাই। জি ভাই, আর কেউ কিছু বলার আছে কিনা? আর আজিম ভাই, যেটা আমাদের এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, তো আপনারা যারা নতুন ভর্তি হতে চাইতেছে বা তারা আমাদের এই ভিডিওটা দেখতেছে, তারা ভর্তি হওয়ার ব্যাপারে আপনি কিছু বলেন।
যে আমাদের কোর্সটা করে আসলে ওনাদের কি প্রিভিলেজটা পাবে? সরি, আমি আসলে আরেকটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি। বলেন। জি আজিম ভাই, সরি, একটু সেটা হচ্ছে আসলে এই কোর্সের ব্যাপারে আপনাদের আউটলাইনটা আমার মনে হচ্ছে একটু মানে মার্কেটিং বলি বা কি বলে সার্কুলেটিংটা ঠিক মতো হয় না। যেমন দলিল লেখক কোর্সের ডিটেলসটা দেওয়া ছিল, 10টা ক্লাস হবে বা 7টা ক্লাস হবে, কি হবে কোন ক্লাসে, এটা একটা আইডিয়া চলে আসছে ইজিলি, আমি ডিসিশন নিতে পারছিলাম, হ্যাঁ ওকে এটাই আমার দরকার বা এটাই চাচ্ছি। এই কোর্সের ক্ষেত্রে ক্লিয়ার কিন্তু কিছু আসতেছে না যে কয়টা ক্লাস হলো, কি কি আছে, কন্টেন্ট গুলো, মানে এট এ গ্লান্স যেটাকে বলি। আজিম ভাই, আমি যদি ভুল না করি। না না, ঠিক আছে, সমস্যা নাই। যাক, আজকের ক্লাসটা বাদ দিয়ে শিডিউল মুক্ত করবো। মিয়াজি ভাই আসলে হয় কি, সবাই তো সবার জায়গায় ব্যস্ত। তো এই ক্লাসটা আচ্ছা। মিয়াজি ভাই, আমি বললাম যে মিয়াজি ভাই আপনি রেডি করেন, রেডি করে শুধু আমাদের পাঠিয়ে দিয়েন সবকিছু। আসলে আমার আবার বার কাউন্সিলের একটা কোচিং আছে, তো একজনে তো আর সবকিছু করা সম্ভব না। তো এই আপনি জন্য ভাই ওটা আসলে করেন কি, আপনি থাকেন দুবাই, বাংলাদেশে শত শত স্টুডেন্ট পড়ান, আর আপনি যে কোর্স করাবেন আমি সেখানেই যাব। নাহিদ ভাই ওই যে আমাদের 10টা ক্লাসের শিডিউল কি, মানে কোন টপিক নিয়ে কোন ক্লাসে আচ্ছা যাক, আলোচনা সেটা করা না বুঝতে হবে? পারছি না। বুঝতে পারছি, আসলে আজিম ভাই একটা বুঝতে পারছি, কিন্তু আসল হবে কি আসল কথা আপনার হচ্ছে কি, মানে যে পার্টিসিপেন্ট পারবে, কোন দিন কোন পার্টিসিপেন্ট পারবে। ক্লাসটা করব, ওই আচ্ছা আচ্ছা ক্লাসটার মধ্যে আচ্ছা। কি থাকবে। যেমন ধরেন যে একদিন যদি একটা ক্লাস দেই যে জমি সরকারি আঞ্চলিক একক, তারপরে জমির বেসিক ফুট ইঞ্চি, তারপরে আরেকদিন সাধারণ জমি মাপা বা বাঁকা জমি মাপা, মানে এরকম স্থল ভিত্তিক যে কয়টা ক্লাস কোন দিনে হবে হবে। কি আপনার পার্টিসিপেন্টরা ডিসিশন নিতে পারবে, আপনার অ্যাড হয়ে যাবে, অনেকেই অ্যাড হবে। এখন তো বুঝতেছেন আসলে আমি কি শিখবো, কার কাছে, মানে এটা একটা মানে জাস্ট একটা বুঝতে পিকচার পারছি। দেওয়া অ্যাট এ গ্লান্স। যাক, দেখি ওইটা হুম। কালকের মধ্যে দিয়ে আমি ফেসবুকে বা ইউটিউবে একটা ভিডিও তৈরি করে দেবো, সমস্যা নেই। আজকে যে ক্লাসটা থাকলো এটা আপনারা একটা ওপেনিং ক্লাস হিসেবে ধরে নিতে পারেন, এটা শিডিউলের বাইরে থাকবে, সমস্যা নেই। জি জি মেজি ভাই, আপনি যেটা বলতেছিলেন যে আসলে জায়গা জমি মাপা কেন দরকার, আমি জাস্ট আমার নিজের একটা অভিজ্ঞতা যদি বললে, আজ থেকে 10-12 বছর আগে যখন আমি নিজেও এসব কিছু বুঝতাম না, কারে বলে জায়গা আর কারে বলে জমি, ঠিক আছে, তো তখন যখন একটা জায়গা নেয় তো আমি মাপে দিল, তো কি কি হিসাব করলো আমার সামনে, হিসাব করলো, বললো এতটুকু আছে। তো আছে যেহেতু তার মানে মানেই নিতে হবে যে ঠিক আছে এতটুকু আছে। তো যাক, সেটাই। অবস্থার পরিপ্রেক্ষিতে সাবসিকুয়েন্টলি যখন ধীরে ধীরে জানা হইলো, বোঝা হইলো, তখন নিজে মাপে দেখি যে না, প্রায় আমার প্রতি লাখ টাকা শতকে প্রায় 2.5 শতক জমি নাই, তার মানে আমার 2.5 লাখ টাকা কিন্তু নাই। তো তখন আবার বাস্তবে যখন আমি নিজে মাপ দেওয়ার পরে, এখন যিনি প্রকৃত মালিক উনি তো আর মানবে না, যেহেতু আমি মাপতেছি আবার আমি মালিক। পরে অন্য আমি নিয়ে আসে যখন মাপতে চাইলাম, তারপর ওই আমিনও আগের মতোই মাপে, তখন ওনারে আমি বললাম যে ভাই আমার এইভাবে এইভাবে জমি কম, তারপরে আমি কিন্তু আমার জমিটা আমি বুঝাই নিছি, তো এখন আমি জানি বলে কিন্তু বুঝাই নিতে পারছি। তো এরকম আসলে যেহেতু আমরা যে পেশায় থাকি, দিন শেষে আমাদের ইনভেস্টমেন্টটা আমরা জায়গা জমি বা ফ্ল্যাটে করতে চাই, তো অ্যাটলিস্ট এটার একটা বেসিক কিন্তু ধারণা থাকা প্রয়োজন যে আসলে আমি কতটুকু সম্পত্তি নিচ্ছি বা এটার মধ্যে কতটুকু আছে। আর তাছাড়া যারা কেউ যদি রিয়েল এস্টেট ব্যবসা করতে চান, আপনি তো শুধু ঢাকায় ব্যবসা করবেন না, বিভিন্ন জায়গায় যদি করবেন, আঞ্চলিক বিভিন্ন জায়গা পাবেন, মাপ পাবেন, একক পাবেন। তো এই কোর্সটা করলে সারা দেশের আপনার একদম, আপনি যেখানেই যান, সিলেটে যান আর ঠাকুরগাঁয়ে যান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে যান, আপনি যাতে ওই জায়গায় যায় আপনি বুঝতেই পারেন যে এরা কি কত বিঘা হিসাবে জমি মাপতেছে, কেয়ার হিসাবে মাপতেছে, মানে যাতে আপনার কাছে টোটাল একটা কনসেপ্ট থাকে। আর যে কোনো জিনিস আপনি যদি পেশা হিসাবে আইন ইয়াটাকে নিতে চান, এই যে আমাদের আমিনশিপটাকে, আপনাকে কিন্তু মাঠে কাজ করতে হবে, এটা মনে রাখতে হবে। কারণ নর্মালি যখন যেখানে দ্বন্দ্ব হয়, যারা নতুন আমিন এদেরকে কেউ পাত্তা দেয় না। এই জন্য আপনি যদি আসলে আমিনশিপটাকে পেশা হিসাবে নিতে চান, আপনার ফিল্ডে কিন্তু কাজ করতে হবে। তো কাজ করার জন্য আপনার যে যন্ত্রপাতি, যে সাপোর্টিং জিনিস প্রয়োজন, এগুলোই কিন্তু আমরা দিতে পারবো। আপনি যদি খ্যাতি নিতে চান, আপনার ফিল্ডে কিন্তু কাজ করে ভালোভাবে বুঝাই দিতে হবে। প্রয়োজনে আপনি অটোকেড ব্যবহার করতে পারেন, ডিজিটাল যে সার্ভে গুলা হচ্ছে সেগুলো করতে পারেন, তখনই আশা করি আপনি ধীরে ধীরে কাজে আসবে আর কি। তো আশা করি যারাই অংশগ্রহণ করবেন উপকৃত হবেন। আর আমার কাছে তো আসলে বাংলাদেশে যত যা সার্ভে ইনস্টিটিউট চালায়, মোটামুটি অধিকাংশের কথাবার্তা হয়, ওদের সিলেবাসটাও জানি। তো আসলে ওনারা যেটা পড়ায় থিওরিগত ঠিক আছে, বাস্তবে কাজের সাথে ওগুলো মিলে না অনেক ক্ষেত্রে। বাজারে আপনারা দেখবেন অনেক প্রকার আমিনশিপের বই পাবেন, যেমন বর্গাকার জমি কিভাবে মাপে, আয়তাকার, সামান্তরিক, রম্বস, তো এগুলার তো কোনো কাজ নাই।
তো আশা করি আপনারা কোর্সটা শেষ করলে এগুলো সম্পর্কে একদম কমপ্লিট ধারণা পাবেন এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স তো অবশ্যই আসবে।